আসসালামু আলাইকুম। সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে সাইয়ারা মুভি। এটা নিয়ে সময় টিভিও নিউজ করেছে যে সেখানে প্রেমিক প্রেমিকা বা কাছের মানুষজন একসাথে নিয়ে সেই মুভি দেখলেও মুভি শেষ হওয়ার পর এক একজনকে চিনতে পারতেছেন না। অনেকে অনেকের আপনজন কাছের মানুষকে ভুলে যাইতেছেন। তো সেই সাইয়ারা মুভিরই একটি ডায়লগ আছে, সেটা হলো যে তুমি তো হার সলিউশন মে প্রবলেম ঢুঁড় রায়। তো বাংলাদেশেরও কিছু আপনার সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কিছু সাংবাদিক, কিছু রাজনৈতিক বিশ্লেষক আছে, তারা হার সলিউশনের ভিতরে তারা প্রবলেম খুঁজে পায়। সম্প্রতি আপনারা জানেন যে বাংলাদেশ তার যে বাংলাদেশের প্রতি ট্রাম্পের যে 35% শুল্ক ছিল সেটাকে বাণিজ্য উপদেষ্টা সহ একটি টিম এবং সেখানে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও গিয়েছিল। সেখানে বিভিন্ন চুক্তির মাধ্যমে বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে কিন্তু সেটাকে কমিয়ে 20%-এ নিয়ে এসেছে। তো এই যে তারা 20%-এ নিয়ে এসেছে, এটা কিন্তু এক প্রকার সলিউশন হয়ে গেছে। এখন সেখানে কিছু প্রবলেম বা ওই যে প্রবলেম খুঁজে পেয়েছে বাংলাদেশের কিছু বিশেষজ্ঞরা। এখন কি কি প্রবলেম, যে সেখান থেকে 7 লক্ষ মেট্রিক টন গম আমদানি করতে হবে আমেরিকা থেকে, 25টি বোয়িং কেনার চুক্তি হয়েছে আমেরিকার সাথে, তারপর আপনার কিছু একটা গোপন চুক্তি হইতেছে আমেরিকার সাথে সোয়াবিন কিনতে হইবে, তুলা কিনতে হইবে, এরকম বিভিন্ন কিছু কিনতে হইবে। তো কিনতে তো হইবেই। এটা তো শুধুমাত্র বাংলাদেশের জন্য না, যে জায়গায় আমাদের পাশের রাষ্ট্র ভারত, যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রাম্পের নির্বাচনী প্রচারণা চালিয়ে বলেছিল যে আপকি বার ট্রাম্প সরকার। তো দেখেন, একটা দেশের প্রধানমন্ত্রী আমেরিকায় ঢুকে যদি বলে আপকি বার ট্রাম্প সরকার, কি পরিমাণে প্রচার প্রচারণা ট্রাম্পের পক্ষে চালিয়েছে। এবং ট্রাম্পের পক্ষে চালানোর পরও সেই ভারতের প্রতি তারা 25% শুল্ক আরোপ করেছে। শুধু তাই নয়, ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে। যেসব প্রতিষ্ঠান আপনার যে ইরান এবং রাশিয়া থেকে তেল আমদানি করে, সেই তেল আমদানি করা যেসব কোম্পানি আছে, সেসব কোম্পানির যে উৎপাদিত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের উপরেও নিষেধাজ্ঞা দিয়েছে। তো এই যে অবস্থা, এই পরিস্থিতির মধ্য দিয়ে আপনি দেখেন যে ভারত শুধু যে ভারতও কিন্তু বোয়িং কিনছে, আমরা তো বাংলাদেশ কিনছে 25টি বোয়িং, কিন্তু ভারত 100টি বোয়িং কিনছে, ভিয়েতনাম 100টি বোয়িং কিনছে, ইন্দোনেশিয়াও 50টি বোয়িং কিনছে। তো তারা কিন্তু আরও বেশি বোয়িং কিনছে, আমরা মাত্র 25টি। এবং এই 25টা বোয়িং পাইতো আপনার 2037 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ বোয়িং প্রতিষ্ঠান যে বোয়িংগুলা উৎপাদন করে, তারা বছরে 10 থেকে 12টি বোয়িং উৎপাদন করতে পারবে এবং তাদের পেন্ডিং অর্ডার রয়েছে। এবং পেন্ডিং অর্ডারের উপর আবার যদি আপনার এই যে ভারতকে 100টি, তারপর আবার ইন্দোনেশিয়াকে 100টি, ইন্দোনেশিয়াকে 50টি, তারপরে যে ভিয়েতনামকে 100টি, চায়না অর্ডার দিয়েছে 100টি। তো এগুলো যদি সে উৎপাদন করতে থাকে, উৎপাদন করতে করতে তার অনেক সময় লাগবে। তো সেই হিসাব অনুযায়ী 2037 সালের দিকে এই বোয়িংগুলো আমরা পাইতে পারি। তো চিন্তা করেন যে, এবং বাংলাদেশের যে ক্যাপাসিটি, বাংলাদেশে প্রতি বছর প্রায় 1,20,00,000 লোক আপনার বাংলাদেশ এয়ারপোর্ট দিয়া আনা নেওয়া হয়। তো 1,20,00,000 লোক যদি প্রতি বছর হয়, সে জায়গায় বাংলাদেশের যে ক্যাপাসিটি আছে, তারা শুধুমাত্র 20,00,000 লোককে, 20,00,000 যাত্রী তারা বহন করতে পারে। তো এই বোয়িংগুলো যখন আসবে, যখন বাংলাদেশের এয়ারলাইন্সে যুক্ত হবে, তখন কিন্তু এই যে 1,20,00,000 1 কোটি লোককে আমরা সেবা দিতে পারি না, তখন বাংলাদেশের এই যে বিমানগুলো যদি যুক্ত হয়, তখন কিন্তু সেটাও সেবা দেওয়া সম্ভব হইবে, এই যাত্রীগুলো আনা সম্ভব হইবে। পরবর্তীতে কি বাংলাদেশের আয় বাড়বে। কিন্তু যদিও বাংলাদেশের বিমান ব্যবস্থাপনা বা বাংলাদেশের বিমানের প্রতি অনেক দুর্নাম আছে, তারা শুধু লসই দিয়ে যাইতেছে। তো আসলে সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা বা এ জায়গায় দুর্নীতি রোধ করতে পারলেই কিন্তু সেই লাভের মুখটা দেখা যাইবে। তো চিন্তা করেন যে আসলে এই যে সলিউশনটা করলো, যে আপনার 35% থেকে 20%-এ নিয়ে আসলো, বিভিন্ন দেশে কিন্তু এটা করছে, বিভিন্ন দেশেই এটা তাকে নিতে হইতেছে, বিভিন্ন চুক্তি করতে হয়েছে। গোপন চুক্তি যে শুধু বাংলাদেশের সাথে হইতেছে তা না, বিভিন্ন দেশের সাথে, নেপাল, ভুটান, তারপর মায়ানমার। আপনি দেখেন যে মায়ানমারের প্রতি নিষেধাজ্ঞা ছিল, সেই মায়ানমারের সাথে নিষেধাজ্ঞা রেখে, নিষেধাজ্ঞা আপনার সরিয়ে নিয়ে তারপর মায়ানমারের সাথে আমেরিকা সম্পর্ক লাঘব করতেছে এবং সেই মায়ানমারের প্রতিও তার 40% আপনার শুল্ক আরোপ করেছে। তো বুঝতেই পারতেছেন যে আসলে বাংলাদেশ যেভাবে এই জিনিসটা ট্যাকেল করলো, যেভাবে বাংলাদেশ এই জিনিসটা হ্যান্ডেল করলো, আমি মনে করি বাংলাদেশ এটা সফলভাবে করতে সম্পন্ন হয়েছে। তো এরপরও আপনার কিছু, এবং বাণিজ্য উপদেষ্টা দেখলাম গতকালকে সাক্ষাৎকারে তিনি বলতেছেন যে যে চুক্তিটি হয়েছে আমেরিকার সাথে, এটা গুরুতর কোনো চুক্তি না, এবং এই চুক্তি আমরা চুক্তি করার পর, স্বাক্ষরিত হওয়ার পর আমরা আমেরিকাকে বলবো যেটা পাবলিক করার জন্য আমরা রিকোয়েস্ট করবো, যদি তারা অনুমতি দেয় তাহলে আমরা পাবলিক করবো। তো বুঝতেই পারতেছেন যে এমন, এবং সেই চুক্তিতে তৃতীয় কোনো দেশের উল্লেখ নাই। তো বুঝতেই পারতেছেন যে এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ চুক্তি
হয় না, এটা বোঝাই যাইতেছে। তো এই যে একটা সলিউশন তারা করে নিয়ে আসলো, কিন্তু এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট না করে বাংলাদেশের কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিস্ট, বাংলাদেশের কিছু রাজনৈতিক বিশ্লেষক যারা একটি পক্ষকে সার্ভ করার জন্য আমরা জানি যে রাজনৈতিক বা ওইভাবে বিশ্লেষণ করে থাকেন, এখন তারা বলতেছেন যে না এইটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, এই বুঝি গোপন চুক্তি করে দিয়েছে, এই বুঝি বাংলাদেশ বিক্রি করে দিয়েছে ট্রাম্পের কাছ থেকে, এভাবে তারা ফুটিয়ে তুলতেছে। তো ওই যে সেই সাইয়ারা মুভির ডায়লগ যে হার সলিউশন কে আন্দার তুম প্রবলেম ঢুঁড় রায়, তো এরা হইলো সেই ক্যাটাগরির লোক যে সলিউশনের ভিতরে তারা প্রবলেম খোঁজে সব সময়। তো বাংলাদেশের যারাই আসলে নিউজ মিডিয়ায় কাজ করেন সবারই একটা উদ্দেশ্য থাকে, যারা অনলাইনে কথা বলেন সবারই একটা উদ্দেশ্য থাকে, যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তাদেরও একটা উদ্দেশ্য আছে। তো বাংলাদেশের জনগণের আসলে এই জিনিসগুলো বোঝা উচিত যে কে কার পক্ষে কথা বলতেছে, কে কিভাবে বিশ্লেষণ করতেছে, কে কি চায়। আসলে সেই জায়গা থেকেই কিছু লোক আছে দেখবেন এই যে সরকারটাকে এমনভাবে উপস্থাপন করে যিনি ভিলেন, এই ডক্টর ইউনূস আমেরিকার কাছে পুরো বাংলাদেশকে বিক্রি করে দিতেছেন। তো এভাবেই আসলে তারা ওই সংবাদকে বিশ্লেষণ করে থাকেন, এবং এই যে সফলভাবে ডক্টর ইউনূসের যে প্রতিনিধিরা তারা সফলভাবে এই চুক্তিটা যে সম্পন্ন করলো সেটাকে অ্যাপ্রিসিয়েট, প্রশংসা না করে বরঞ্চ তাদেরকে আমরা ব্লেম করতেছি যে এই বুঝি তারা সব কিছু নিয়ে গেল, এই বুঝি তারা সব কিছু আমেরিকার কাছে বিক্রি করে দিল, যেটা আসলেই আমাদেরকে হতাশ করে। আসসালামু আলাইকুম।